প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ফাঁসির মঞ্চে চিরউন্নতিশীল অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাহিন হাসনাত। আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার মর্মন্তুদ শাহাদতের ঘটনা নিয়ে। আপনারা জানেন যে 2013 সালের 12 ডিসেম্বর এক বিচারিক প্রক্রিয়ায় এই বরেণ্য ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে। আজকে এই প্রসঙ্গে কথা বলতে স্টুডিওতে উপস্থিত হয়েছেন শহীদ আব্দুল কাদের মোল্লার সহধর্মিণী সানোয়ার জাহান এবং উপস্থিত রয়েছেন তারই বড় ছেলে হাসান জামিল। আপনি স্বাগত জানাচ্ছি। শুরুতে জানিয়ে রাখি যে শহীদ আব্দুল কাদের মোল্লা শুধুই একজন রাজনীতিক নন, ইসলামী আন্দোলনের নেতা নন। উনি ছিলেন অত্যন্ত বরেণ্য একজন সাংবাদিক, ঢাকার সাংবাদিক ইউনিয়নের নির্বাচিত সহসভাপতি এবং জাতীয় প্রেস ক্লাবের সদস্য। এ কারণেই শহীদ আব্দুল কাদের মোল্লার এই মর্মন্তুদ শাহাদত নিয়ে বিশ্বের সমস্ত গণমাধ্যমগুলো ছিল অত্যন্ত উৎসাহী। শুরুতে আমি জানতে চাই এ বিষয়ে যে 2013 সালের এই 10 ডিসেম্বর বিকেল থেকে 12 ডিসেম্বর রাত পর্যন্ত বিচারিক প্রক্রিয়ায় যে ঘটনা প্রবাহগুলো আসছিল, সেই দিনের বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ওই সময়টা তো আসলে আমাদের জন্য অত্যন্ত আবেগঘন ছিল, শঙ্কার ছিল কি হতে যাচ্ছে। এটা সারা দেশবাসী যেভাবে একটা শঙ্কার মধ্যে ছিলেন, আসলে কোন দিকে যাচ্ছে ঘটনা প্রবাহ। যেহেতু আগের অতীতের অনেকগুলো ঘটনার মাধ্যমে বোঝা গিয়েছে যে এটা একটা বিচারিক রাজনৈতিক প্রক্রিয়াকরণ মামলার ভিতর দিয়ে ওনার ফাঁসিটা দেওয়া হয়েছে এবং সেটাকে কার্যকর করার জন্য সরকার যে কোনো সময় উদ্যোগটা নিয়ে নিতে পারে। এই দুশ্চিন্তায়, এই শঙ্কায় তো আমরা সবসময় একটা দুশ্চিন্তাগ্রস্ত, আতঙ্কগ্রস্ত অবস্থায় ছিলাম সারা দেশবাসীর সাথে, ইসলামী আন্দোলনের যে সমস্ত নেতাকর্মীরা ছিলেন তাদের সাথে। আমরা তো 10 তারিখে প্রথম একবার দেখা করি, এরপরে 12 তারিখে তো আমরা নিজেদের ফ্যামিলির পক্ষ থেকে একটা চিঠি দিই, ওনার সাথে আবার আমরা দেখা করব। তো এরপরে তো এটা অ্যাপ্রুভ করে জেল কর্তৃপক্ষ অ্যাপ্রুভ করে আমাদেরকে জানায় যে শুধুমাত্র আমরা ফ্যামিলি মেম্বারেই দেখা করতে পারবো। সন্ধ্যার পরে 6টার দিকে আমরা রওনা দিয়ে আমরা জেল গেটে পৌঁছে যাই যথারীতি। পৌঁছে যাওয়ার পরে তো তারপরে জেল কর্তৃপক্ষ থেকে একজন ডেপুটি জেলার আসেন, এসে আমাদেরকে বলেন যে কে কে আপনার দেখা করতে চাচ্ছেন, একটা লিস্ট দেন। সেই লিস্টের পরিপ্রেক্ষিতে আমরা ওনাদের চার পরিপ্রেক্ষিতে আমরা লিস্ট দিই। সেই লিস্ট দিয়ে আমরা ওনার সাথে দেখা করতে যাই। কতক্ষণ শেষ বৈঠকটা হয়েছিল? আমরা 25 মিনিট থেকে 30 মিনিটের মতো সময় ছিল দেখা করার। ওনারা প্রথমে আমাদেরকে সার্চ করার পরে তারপরে আমাদেরকে লাইন ধরে হাঁটায় হাঁটায় আপনার রজনীগন্ধা সেল বলে ওইটার 8 নম্বর রুমে আব্বু ছিলেন। ছোট্ট বড় জোর আপনার 8 ফিট বাই 12 ফিট হবে একটা ছোট্ট রুম। সেই রুমের মধ্যে আব্বু সেলের ভিতরে ছিলেন। নিচে সাদা একটা চাদর বিছানা করা ছিল, ওনার আশেপাশে বই ছিল, আর হচ্ছে আপনার মোড়া ছিল, একটা মোড়ার উপরে একটা 1 ব্যান্ডের রেডিও ছিল। আর উনি একটা অ্যাশ কালারের, খয়েরি কালারের একটা মোটা পাঞ্জাবি পরেছেন, যেহেতু তখন শীতের সময় ছিল। তো আমরা যাওয়ার পরে উনি আমাদেরকে দেখে বললেন যে আমি তো এখনো রায়ের কপি পাই নাই, তো ওরা তো রিভিউ ক্যান্সেল করে দিল, তো ওরা তো মনে হয় আজকে রাত্রের মধ্যে কার্যকর করে ফেলবে, তোমাদের কাছে কি মনে হয়? তা আমরা বললাম যে আল্লাহ চাহে তো কিছু হবে না। তো উনি বললেন যে হ্যাঁ সেটা ঠিক আছে, তবে বাস্তবতা হচ্ছে যে ওরা হয়তো কার্যকর করার জন্য চেষ্টা করবে, যাই হোক তোমরা ধৈর্য হারা হবে না। এবং তোমরা, এরপরে উনি আমাদেরকে বেশ কিছু উপদেশ দিলেন পরিবারের প্রতি এবং আপনার দেশ জাতির প্রতিও কিছু কথাবার্তা বললেন, যেগুলো আমাকে বললেন যে পৌঁছায় দিতে মিডিয়া কর্মীদের মাধ্যমে। এরপরে আমরা প্রায় আধা ঘন্টা ওনার সাথে দেখা সাক্ষাৎ করি। এ সময় তো আমার বোনরা সহ এরা বেশ আবেগ আপ্লুত হয়, আব্বুর সাথে আব্বুকে জড়ায় ধরে কান্নাকাটিও করে তারা। তা আব্বু সবাইকে ধৈর্য ধারণ করতে বলেন। উনিকে ওই সময় আমি খুবই স্ট্রং দেখছি এবং ওনার কাছ থেকে ওনার এই দৃঢ় এবং মানে ইস্পাতের মতো, হিমালয়ের মতো অটল মনোভাবটাকে আসলে আমরা আমাদের মধ্যে পরবর্তীতে সঞ্চারিত করতে পারছি, যার ফলে আল্লাহ তাআলার অসীম রহমতে আমরা এই পরিস্থিতি আসলে মোকাবেলা করতে সক্ষম হয়েছিলাম। আপনার কাছে একই ধরনের জিজ্ঞাসা, শেষ সময়গুলো আপনি কিভাবে নিচ্ছিলেন, যেহেতু তখন আব্দুল কাদের মোল্লা সাহেব যেহেতু কারাগারে অন্তরীণ ফাঁসির অপেক্ষায় উন্মুখ হয়ে আছেন, সেই সময় পরিবারের প্রধান হিসাবে আপনি কিভাবে পুরো পরিস্থিতি সামাল দিয়েছেন? আসলে ওই মুহূর্তে আমার খুব যে আমি পেরেশান হচ্ছিলাম এরকম কেন জানি হই নাই। আমার খালি মনে হচ্ছিল যে
তারা দিলে দিতে পারে, ও নাও হতে পারে। আল্লাহর ফয়সালাই ফয়সালা, ও জমিন থেকে তো কোনো ফয়সালা হয় না, আসমান থেকেই ফয়সালা হয়। সুতরাং আমরা খুব খুব পেরেশান ছিলাম না। তবে ওই রাত্রেই যে কার্যকর করবে এ ব্যাপারে একটু সন্দেহ ছিল, যে হয়তো আরো 7 দিন সময় দিবে। উনি বারবার বলছিলেন যেহেতু আমার 1 সপ্তাহ সময় আছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত, আজ বৃহস্পতিবার, তাহলে আমি চাইবো যে বৃহস্পতিবারের রাতে তারা যদি দেওয়ার সিদ্ধান্তই নিয়ে থাকে তাহলে যেন তারা বৃহস্পতিবার রাত্রেই কার্যকর করে, কিন্তু আজকে না, আগামী বৃহস্পতিবার। আমি আর কয়েকটা দিন তাহলে এর সময় পাবো, আমার আত্মীয় স্বজন আরো কিছু দেখা সাক্ষাতের বাকি আছে, যার সাথে দেখা সাক্ষাৎ হলো না, তাহলে ওই সাক্ষাৎটা হলে আমার ভালো লাগবে। যদি নাই হয় তো যদি করেই ফেলে তারা, তাহলে তো আর কিছু করার থাকে না, তোমার উপরে কয়েকটা দায়িত্ব থাকলো। আমি তো একটা ছেলে একটা মেয়েকে বিয়ে দিয়ে যেতে পারি নাই, তো এদের দায়িত্ব তোমার উপরে থাকলো। আর তোমাকে, তোমার আব্বা যে আমাকে দিয়েছিলেন দায়িত্ব দিয়ে, আমি তোমার অনেক ইচ্ছাই হয়তো পূরণ করতে পারি নাই দুনিয়ার, তো তুমি আমাকে মাফ করে দিও। ইসলামী আন্দোলনের জন্যই হয়তো এগুলো আমি করতে পারি না। আমি বলছি, না, এরকম আমার মনে কখনো হয় নাই, সুতরাং তুমি এগুলা কেন বলছো? আমি এটা বলে ওনাকে আবার সান্ত্বনা দিলাম। বললেন ইনশাল্লাহ তুমি এই 2টা মেয়ে, ছেলে এবং মেয়ের বিয়ের দায়িত্বটা শেষ হলে আল্লাহ যেন তোমাকে খুব তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসেন, এই বলে। মানে কারাগারের ভিতরে শহীদ আব্দুল কাদের মোল্লাকে শাহাদতের পুরো মানসিক প্রস্তুতিটাই আপনি পুরো একদম নিশ্চিন্ত ছিলেন উনি, কোনো বিচলিত অবস্থায় আমি তাকে দেখি। একটা বিষয় আপনাকে জিজ্ঞাসা, সেটা হলো যে শহীদ আব্দুল কাদের মোল্লা সহ আপনার বিষয়ে যে আগে বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, পরবর্তী যখন ইসলামী আন্দোলনের সাথে যুক্ত হলেন, এই পুরো সময়টাই আপনি পার্শ্বরেখার থেকে পর্যবেক্ষণ করেছেন। এই হিসাবে একজন ইসলামী আন্দোলনের নেতা হিসাবে এবং একজন ব্যক্তি, পুরুষ স্বামী হিসাবে তাকে কিভাবে মূল্যায়ন করেন? আসলে আমার বিয়ের রাত্রে থেকেই আমি মানে পুরা ডিফারেন্ট ইসলামী আন্দোলনের যে একজন দায়িত্বশীল, সেটা আমি উপলব্ধি করেছি বিয়ের প্রথম রাত্রে থেকেই। প্রত্যেকটা কথাবার্তা থেকে শুরু প্রত্যেকটা ব্যাপারেই তিনি আল্লাহ এবং আল্লাহ রাসূলকেই প্রাধান্য দেন সব কাজের উপরে। বিয়ের পর থেকেই দেখছি যে রাত 12টা, 1টা, 2টার আগে কখনো বাসা ফিরেন নাই। প্রথমে যে দায়িত্ব উনি যে কাজগুলো করতেন, উপার্জনের জন্য যে কাজটা করতেন, সেইটা সময় দিতেন দিনে। এরপরে উনি সাংগঠনিক সময় দিতেন রাত 12টা, 1টা, এটা একদম রেগুলার ছিল ওনার। তো আমাকে বলতেন যে দেখো, ইসলামী আন্দোলন করছি আমি, ছাত্র অবস্থা থেকেই আমার সময় ভাগ করা ছিল, ইউনিভার্সিটি, এরপরে টিউশনি, এরপরে এইটার সময় আমি সংগঠনের জন্য দেবো, আর বাকি সময় রাত্রে এই সময়টা আমি পড়াশোনা করব, আমার সাংগঠনিক পড়াশোনা প্লাস লেখাপড়ার জন্য যে পড়াশোনা। তো ওইভাবে উনি জীবনটাকে ওইভাবেই একটা ছকে বেঁধে নিয়ে জীবনটা, বাকি জীবন আমি দেখেছি উনি কাটিয়েছেন। আমাকে বলতেন যে তোমাকে আমি পয়সা করি সব দিয়ে দিচ্ছি, এটাতে তুমি যেভাবে সংসার চালাবো আমার কোনো আপত্তি নেই, আমার 2টা ডাল ভাত হলে চলবে, তবে এর বেশি আমি দিতে পারবো না, যেহেতু আমি একটা আন্দোলনের সাথে জড়িত, আমি সময় দিতে পারবো না। আমিরের হাতে বায়াত নিছি, আমার জীবনের আমি অধিকাংশ সময় এই রাস্তায় ব্যয় করব। আমিও পরবর্তীতে দেখলাম যে আসলে আমিও ছাত্র ইউনিয়ন করতাম, কিন্তু আমিও আমার ছোট ভাইয়ের মাধ্যমে কিছু পড়াশোনা করেছিলাম, কিন্তু আরো বিয়ের পরে আরো পড়াশোনা করে প্রোগ্রামগুলোতে জানার পরে ওই ব্যাপারে আমি আর কখনো ওনাকে কোথায় যাচ্ছ আমি এটাও জিজ্ঞাসা করি নাই, বরং জিজ্ঞাসা করতাম যে দেরি হলে আমাকে জানাই দিও। এইভাবেই বাকি জীবন আসলে উনি এইভাবেই কাটিয়েছেন। হাসান জামিল, আপনার কাছে একটা জিজ্ঞাসা, যে বিশ্বে ইসলামী আন্দোলনের ইতিহাস, মানে নবী রাসূলদের ইতিহাস থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে দেশে যে ইসলামী আন্দোলনগুলো হচ্ছে, সেখানে সাধারণ পর্যায়ে বিশেষ করে বাংলাদেশেও নেতাদের নির্দেশে কর্মীদের শাহাদাতের ঘটনা, কর্মসূচিতে এসে শাহাদাতের ঘটনা আকসার ঘটেছে, কিন্তু দেশের ইসলামী আন্দোলনের শীর্ষ পর্যায়ে নেতৃত্বের এই ধরনের শাহাদাতের তালিকায় প্রথম তালিকাভুক্ত হলেন শহীদ আব্দুল কাদের মোল্লা। তো বিশ্বের এই যে সাইদ কুতুব শহীদ থেকে শুরু করে হাসানুল বান্নার পর থেকে শুরু করে বাংলাদেশের শহীদ আব্দুল কাদের মোল্লা, এই পট পরিক্রমার যে রূপান্তরগুলো ঘটেছে, শহীদ পরিবারের সন্তান হিসেবে এটা আপনি কিভাবে দেখেন? এইটা তো আমরা তো প্রথমে একটু আপসেট ছিলাম, আমি আপনাকে বলেছি যেটা, যে আসলে কি হতে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশনের মধ্যে আমরা হঠাৎ করে এসে পড়বো, এটা আমরা অনেক প্রথমে চিন্তা করি নাই ভাবে। কিন্তু ওনার সাথে শেষের এই 2টা সাক্ষাতের পরে আসলে আমাদের চিন্তাধারার মধ্যে আমূল একটা পরিবর্তন আসে।
উনি যে স্থিরতা, যে অবিচল মনোভাব উনি জেলের ভিতরে দেখিয়েছেন আমাদেরকে, ওইটা দেখে আমরা আসলে আমরা আস্থা পাই যে না, আসলে আল্লাহ তাআলা যেটা করবেন এটাতেই মঙ্গল। আল্লাহ তাআলা যদি ওনার এই দুনিয়াতে ওনার হায়াত শেষ হয়ে থাকে, ওনার শাহাদাতের বিনিময়ে যদি আল্লাহ তাআলা ইসলামী আন্দোলনকে আরও গতিশীলতা দান করেন, আরও আপনার দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যান, এটাই হচ্ছে আমাদের জন্য মাকসাদ, এটাই হচ্ছে আমাদের জন্য সাফল্য। এবং ওনার পরিবারের একজন সদস্য হিসাবে তো আমি অবশ্যই গৌরববোধ করি, এবং আমি এটাও আরও যারা ওনার পরবর্তীতে ওনার শাহাদাতের প্রতিক্রিয়ায় প্রতিবাদেও যারা শাহাদাত বরণ করছেন, আমি তাদের জন্য আসলে আরও বেশি শোকাহত। কারণ আসলে আমাদেরকে তো তাও বিদেশ থেকে, দেশ থেকে অসংখ্য লোকজন টেলিফোন করেছেন, সহানুভূতি জানিয়েছেন। ওনার যারা বন্ধুবান্ধব ছিলেন, আত্মীয় স্বজন ছিলেন, সবাই আমাদের কাছে ফোন করে বলেছেন যে তারা খুবই শোকাহত। তারা যেই কাদের মোল্লা সাহেবকে চিনতেন, যাকে যেই ভালো সৎ নিষ্পাপ মানুষটাকে, তাকে এভাবে যে বিচারিক প্রক্রিয়ায় তাকে যেভাবে শাস্তি দেওয়া হলো, এতে ওনারা খুবই মর্মাহত। কিন্তু যারা ওনার শাহাদাতের আপনার প্রতিক্রিয়া বা আপনার এই প্রতিবাদে যারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় রক্ত দিয়েছেন, গুলি খেয়েছেন, আপনার যারা মারা গিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তাদেরকে আসলে এইভাবে ফোকাসও আনা যায় নাই, যেহেতু আসলে কিছু বৈরী মিডিয়া আমাদের বিপক্ষে ছিল ওই সময়। আর হচ্ছে আপনার তাদেরকে আসলে ওইভাবে সহানুভূতি জানানোরও কেউ নাই, এটা একটা বিষয়। এটা আমি সবসময় ফিল করি যে তাদের প্রতি আমাদের আরো বেশি দায়িত্ব কর্তব্য। আমরা যতটুকু চেষ্টা করেছি আমাদের, উনি এটা আসলে ওনার একটা ওসিয়ত ছিল, উনিও আমাদেরকে বলে গিয়েছিলেন যে ওনার শাহাদাতের প্রতিবাদে যারা শহীদ হবেন তাদেরকে আমরা যেন আমাদের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করি। তা আমরা দুই একটা ফ্যামিলিকে অলরেডি কিছু সাহায্য সহযোগিতা করেছি, তাদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা চেষ্টা করেছি। এটা কন্টিনিউয়াস একটা প্রক্রিয়া, এটা আমরা অব্যাহত রাখবো। সানোয়ার জাহান, আপনার কাছে জিজ্ঞাসা যে যেহেতু যে অপরাধে তাকে এই দণ্ড দেওয়া হয়েছে 71 সালের ঘটনা, 71 মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের ঘটনা, তা আপনি 71 সময়টা তাকে কিভাবে দেখেছেন বা আপনার ঘটনা অবস্থানটা কি ছিল? আসলে আমি তো তখন 71 সালে তো আমি ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে পড়ি, ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠছি। তখন তো আমার বিয়ে হয় না, আমার তো বিয়ে হয়েছে আপনার 76 সালে, অনেক দিন। আপনি যখন ঢাকার একটা শীর্ষস্থানীয় কলেজের ছাত্রী, তখন ছাত্রনেতা হিসাবে কাদের মূলত যথেষ্ট মশহুর ছিলেন, তার সম্বন্ধে কতটুকু জানতেন? আসলে আমি তখন ইডেন কলেজে পড়তাম, আমি ইডেনের ছাত্র ইউনিয়নের জিএস ছিলাম, এবং ওখানকার যে ম্যানেজিং কমিটি ছিল সেই কমিটি ছিলেন। তখন সভাপতি কে ছিল? সভাপতি ছিল মুজাহিদুল ইসলাম সেলিম ছিলাম, আর আমি সেক্রেটারি ছিলাম, আর আমার ইডেনের সভানেত্রী ছিল নাসিমুন নাহার নিনি। তো আমরা এরপরে তো আমি ছিলাম হলো আপনার এটা 72 সালে। 72 সালে আমি যখন পড়ি, তখন আমি ছাত্রী ইউনিয়নে যাওয়ার সাথে সাথে আমার একটা প্রভাব ছিল ছাত্রী মহলে, ওইটাকে তারা কাজে লাগিয়েছিল। তো আমাকে ছাত্রী ইউনিয়নে তারা সদস্য করে নেয়। তো এরপরে তো 71 সালে তো ভর্তি হয়েছি আমি, 70 সালে আমি ভর্তি হয়েছি। আমি 71 সালে তখন সেকেন্ড ইয়ার, তখনই মার্চে আপনার 24শে আমরা হল থেকে 7ই মার্চের শেখ সাহেবের জনসভা আমি প্রথম সারিতে ছিলাম। ছাত্রী ইউনিয়নে ইডেনের যত মহিলা ছিল, মেয়ে গিয়েছিল, মহিলা তো সব মেয়েরা ছিল, তার সাথে আমি গিয়েছিলাম লাল শাড়ি পরে, লাল ব্লাউজ পরা, প্রথম সারিতে ছিলাম 7ই মার্চের সমাবেশে, রেসকোর্সের। তো সেই সমাবেশের পরেই তো সবাইকে হলটল ছাড়তে বলা হলো। আমি আমার মামার বাসায় মিরপুরে চলে গেলাম। এরপরে তো 9 মাস অনেক কাহিনী, আমরাও অনেক দৌড়ে বেড়িয়েছি, সারা কুমারখালী বিভিন্ন গ্রামে গঞ্জে গিয়েছি, বিভিন্নভাবে অনেক ইতিহাস। এই 71 সালে যখন যুদ্ধ মানে হচ্ছিল 9 মাস, আমার আম্মা রুটি বানিয়ে দিয়েছেন, আর আমি প্যাকেট করেছি, প্যাকেট করে করে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন জায়গায় আমাদের বাসা থেকে। এটা কি কুমারখালীতে না ঢাকা? কুমারখালীতে। আব্দুল কাদের মোল্লার দণ্ড কার্যকর করার পরে কারা কর্তৃপক্ষ এই লাশ হস্তান্তর বা জানাজা দাফন প্রক্রিয়া এই বিষয়ে ওই সময় আপনার সাথে কি আচরণটা করেছে? এটা তো আসলে খুবই লজ্জাজনক, অমানবিক ছিল। আমরা আশা করেছিলাম যে অ্যাটলিস্ট গভর্নমেন্ট শেষ সময় হলেও যেই নেতার সাথে বসে তারা, মানে আব্বুর সাথে বসে তারা একসাথে টেবিলের ওপরে চা খেয়েছেন, একসাথে কেক খেয়ে লেজো কমিটিতে বিভিন্ন সময় আলোচনা করেছেন, তার প্রতি অ্যাটলিস্ট এতটুকু মানবিকতা বোধ ওনারা দেখাবেন যে ফাঁসি দেওয়ার পরে ওনার লাশটা আমাদের পরিবারের কাছে হস্তান্তর করে
ওনার শেষ ওসিয়ত অনুসারে গ্রামের বাড়িতে ওনার দাফন প্রক্রিয়াটা সম্পন্ন করা, এবং ওনার শেষ ওসিয়তের একটা ছিল যে ওনার বড় জামাই যেন ওনার জানাজাটা পড়ান। কিন্তু আমরা শেষ মুহূর্তে যেটা দেখলাম, এটা অবশ্য এই গভর্নমেন্টের কাছে অনেকটা এক্সপেক্টেডই ছিল যে তারা এই ধরনের আচরণই করবেন, যে তারা আমাদের কাছে লাশ তো দেনই নাই, তারা ফাঁসি দেওয়ার জাস্ট পরে পরেই ওনারা ডিরেক্ট একবারে ফরিদপুরে নিয়ে গেলেন। এই ক্ষেত্রে তারা আমাদের সাথে কোনো ধরনের কোনো কমিউনিকেশন করেন নাই। ওনার সাথে আমাদের লাস্ট কমিউনিকেশন ছিল সন্ধ্যা 6টার সময় আমরা যখন দেখা করতে যাই, তখন চিঠিতে এটাই ছিল ওনাদের সাথে আমাদের লাস্ট কমিউনিকেশন। আমরা বেরোয় আসার পরে আমরা ওনাদেরকে, একজন ডেপুটি জেলারকে আমি এবং আমার বোন বলেছিলাম যে আপনারা যদি আজকে ফাঁসি দিয়ে দেন, আপনাদের যদি এরকম আদেশ থাকে, তাহলে অ্যাটলিস্ট লাস্টটা আমাদের সাথে হস্তান্তর করেন। আমরা একটা কন্ট্যাক্ট নাম্বারও ওই চিঠির সাথে আমরা দিয়ে এসেছিলাম, কিন্তু ওনারা আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট করেন, এবং আমরা কন্ট্যাক্ট করার পরবর্তীতে ওই নাম্বারটা আমরা বন্ধ পাই। তো যাই হোক, পরে আমরা টিভিতে দেখলাম যে ওনারা পুলিশ প্রহরায় নিয়ে গেলেন। ওনারা আমাদের সাথে এই জাতীয় কারা কর্তৃপক্ষ তো দূরের কথা, স্থানীয় যে পুলিশ প্রশাসন বা স্থানীয় যে যারা প্রশাসন আছেন তারাও, কর্মকর্তারা আমার সাথে কোনো যোগাযোগ করেন না যে আপনারা কীভাবে যাবেন, কি লাশ ওই দিক থেকে জেল কর্তৃপক্ষ নিয়ে গেলে তাহলে আমরা আপনাদেরকে দিক থেকে এসকর্ট করে নিয়ে যাই, এ ধরনের কোনো যোগাযোগ প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে করা হয়নি। ওনারা ডিরেক্ট আমার ছোটো চাচার সাথে যোগাযোগ করছেন ফরিদপুরে, তাকে দিয়ে খবর খুঁড়াইছেন। খবর খুঁড়ায় ওখানে তারা জানাজাও ইভেন্ট করতে দিতে যাচ্ছিলেন না, শেষ মুহূর্তে ওনারা ওই জানাজাটা করে ওনাকে দাফন করে দিয়েছেন। আর এখানে ঢাকায় যেটা হয়েছে, এটা দাফন ওনারা ওখানে লাশ নিয়ে গেছেন রাত্রি 3টার দিকে, 3:30টার দিকে ছোট্ট একটা জানাজা আমাদের উঠানো হয়েছে, হওয়ার পরে ওনারা লাশ দাফন করে ফেলছেন ওখানে। ওখানকার লোকাল টিএনও, পুলিশ ওসি টোসি এনারা জানাজা স্থানীয়দের উপস্থিত হওয়ার ক্ষেত্রে বাধা দিয়েছে। হ্যাঁ, বাধা দিয়েছে। ওনারা তো পুরা ঘাট থেকে, অর্থাৎ আরিচা দৌলতদিয়া ঘাট থেকে শুরু করে নিয়ে একদম পুরা আমাদের বাড়ির আশেপাশের পুরা 10-12 মাইল এলাকা জুড়ে পুরাটাই পুলিশ কর্ডন দিয়ে ওনারা ঘিরে ফেলছেন। সন্ধ্যার পরে ওনারা কোনো গাড়ি যেতে দেন নাই, আমাদের আইনজীবীদেরকে পর্যন্ত ইভেন যেতে দেওয়া হয় নাই, সাংবাদিক কোনো মিডিয়াকেও ওখানে প্রবেশ করতে দেওয়া হয় নাই। স্থানীয় যারা লোকজন ছিলেন সবাইকে বলা হয়েছে যে আপনারা বাসা বাড়িতে যে যার মতো ঢুকে যান, কেউ বেরোবেন না। আমাদের আত্মীয় স্বজন যারা সন্ধ্যার আগে আগেই আমাদের ওই এলাকায় ঢুকে পড়ছে, একমাত্র তারাই কিছু লোকজন ঢুকতে পারছিল, এছাড়া আর কেউ ঢুকতে পারে না। আর আমরা ঢাকার থেকে যখন দেখলাম যে ওনারা সেপারেটভাবে পুলিশি প্রহরায় লাশ নিয়ে যাচ্ছেন, আমাদের সাথে কোনো যোগাযোগ করতেছেন না, তখন আমরা ফ্যামিলিগতভাবে সিদ্ধান্ত নিলাম যে আমরা আলাদাভাবেই যাব। আমরা যাওয়ার জন্য যে আমাদের ছেলেরা নিচে নামে, ঠিক ওই সময় স্থানীয় আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কিছু ছেলেপেলেরা আমাদের পরিবারের সদস্য, আমার চাচাতো ভাই, ফুফাতো ভাই, আমার ইমিডিয়েট ছোট ভাই যেটা, ওদের উপরে হামলা চালায় এবং ওদেরকে জখম করে। এবং তাদের থেকেও আরও নৃশংসতম ঘটনা যেটা, সেটা হচ্ছে যে পুলিশ এসে আমার আত্মীয় স্বজন যারা ছিল, যারা নিচে নেমে গাড়ি ধরতেছিল, হাতে ব্যাগ এন্ড ব্যাগেজ ছিল, আমার ছোট ভাই সহ, আমার বোনের হাজবেন্ড সহ, আমার আত্মীয় স্বজন সহ সবাইকে পুলিশ একাধারে পিটায়। এবং বাসায়, আমাদের বাসার যে কম্পাউন্ড ছিল, কম্পাউন্ডে ঢুকে তাদেরকে পিটিয়ে রক্তাক্ত করে। আমার ভাইয়ের হাত এখানে ভেঙে যায়, আমার মামাতো ভাইয়ের এখানে ছিলে যায়, এই জায়গাতে ফেটে যায়। তারা এই অবস্থায় তাদেরকে শুধু পিটিয়ে তারা ক্ষান্ত হয়নি, তাদেরকে গ্রেফতার করে রমনা থানায় নিয়ে যায়। পরবর্তীতে আমার বোন এবং আমার মামা এই থানায় যে তাদেরকে ছুটে নিয়ে আসেন, এবং তারা সেক্ষেত্রে বলে যে এটা নাকি কাদের মোল্লা সাহেবের বাসা, এটা নাকি তারা জানতো না। এই ধরনের একটা লেম এক্সকিউজ ওই সময় পুলিশ এবং প্রশাসন আমাদেরকে দেখায়। পরবর্তীতে পুলিশ এবং প্রশাসন থেকে বলা হয় যে আপনারা এখন চলেন, আপনাদেরকে আমরা ফরিদপুর নিয়ে যাবো। তখন আমরা তাদেরকে বলি যে না, এই মুহূর্তে আমাদেরকে আত্মীয় স্বজনকে যেভাবে পিটিয়ে জখম করে ফেলা হয়েছে, তাতে আমাদের পক্ষে ফরিদপুর যাওয়া সম্ভব না। তখন আমরা ফরিদপুর যাওয়ার পরিকল্পনা ত্যাগ করি, এবং আমরা ওভার টেলিভিশনে দেখতে পাই যে ওনার লাশ ওখানে পৌঁছাইছে, এবং আমার যে চাচা ছিল চেয়ারম্যান, এখনও আছেন চেয়ারম্যান, ওনার সহায়তায় পুলিশ এবং স্থানীয় প্রশাসন আব্বুর লাশ দাফন করে।